আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, আমাদের এই অধ্যায়ে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। আমরা এই 5টা প্রশ্নই আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চলে যাই আমাদের প্রথম প্রশ্নে। আমাদের 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি, 2টি মূল নীতি বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। দেখো, আমরা সবাই জানি দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব রক্ষণের সবচাইতে নির্ভরযোগ্য একটা পদ্ধতি, সবচাইতে বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি, পূর্ণাঙ্গ বা স্বয়ংসম্পূর্ণ একটা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির 2টা বৈশিষ্ট্যের কথা বলেছে। আমি এইখানে আমার মতো 2টা লিখেছি, বইতে তুমি 7-8টার মতো বৈশিষ্ট্য পাবা। তোমার যেটা ভাল লাগে, যে 2টা ভাল লাগে ওই 2টা তুমি ব্যাখ্যা করে দিও। যেমন আমি একটা লিখছি হচ্ছে দ্বৈত সত্তার নীতি। এই নীতিতে বিশ্বাস করা হয় যে আমাদের প্রত্যেকটা লেনদেনেরই কমপক্ষে 2টা পক্ষ থাকবে। একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য আরেকটা পক্ষ সুবিধা প্রদান করবে। এই যে ডেবিট ক্রেডিট নির্ণয় করার আগেই আমাদেরকে কিন্তু 2টা পক্ষ নির্ণয় করে ফেলতে হয়। এরপরে গিয়ে দেখতে হয় যে কে আসলে সুবিধাটা দিচ্ছে আর কে সুবিধাটা নিচ্ছে। ওই হিসাবে আমরা তখন ডেবিট ক্রেডিটটা নির্ণয় করি। এরপরে দেখো 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি দাতা ও গ্রহীতা। আমার দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রত্যেকটা লেনদেনেই 2টা পক্ষ থাকবে। একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে, যাকে আমরা বলছি গ্রহীতা, আরেকটা পক্ষ সুবিধা প্রদান করবে, যাকে আমরা বলছি সুবিধাদাতা, তাই না? তো এই 2টা পক্ষ আমাদের কিন্তু সবসময় থাকবে এবং সুবিধা গ্রহীতাকে আমরা বলি ডেবিট এবং সুবিধা যিনি প্রদান করেন তাকে আমরা বলি হচ্ছে ক্রেডিট। 2 নম্বর প্রশ্নটায় আমরা যাব। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে যে বিভিন্ন প্রকার হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়ম ব্যাখ্যা করো। দেখো, হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়, আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব হচ্ছে 5 প্রকার। ভাইয়া, আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব কত প্রকার? হিসাব হচ্ছে 5 প্রকার। 5 প্রকার হিসাব কি কি? সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মালিকানা সত্ত্ব। আধুনিক হিসাব বিজ্ঞানে 5 প্রকার হিসাব হচ্ছে সম্পদ, ব্যয়, দায়, আয় এবং মালিকানা সত্ত্ব। এই 5 প্রকারের হিসাবে আমরা আসলে কোনটাকে ডেবিট করি, কোনটাকে ক্রেডিট করি, তাই না? মনে রাখবা, সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় এই 2টা হিসাব যখন বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা করে দেই ডেবিট, এবং যখন হ্রাস পায় তখন সেটাকে আমরা করে দেই হচ্ছে ক্রেডিট। এরপরে আয়, দায়, মালিকানা সত্ত্ব, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এটা বৃদ্ধি পাইলে আমরা করে দেই ক্রেডিট, হ্রাস পাইলে করে দেই হচ্ছে ডেবিট। এখানে সংক্ষেপে একটু মনে রাখতে পারো, সব মানে সম্পদ, সম্পদ ও ব্যয়, খেয়াল করো, সম্পদের স আর ব্যয়ের ব, এই 2টাকে আমরা একসাথে করলে আমরা বলতে পারি হচ্ছে সব। এখানে তুমি মনে রাখতে পারো এরকম যে সব বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, আর যদি হচ্ছে হ্রাস পায় তাইলে হচ্ছে আমাদের ক্রেডিট করতে হয়। এরপরে আয়, দায়, মালিকানা সত্ত্ব, আয়ের সরেও, দায়ের দ, মালিকানা সত্ত্বের ম, এই 3টা নিয়ে আমরা বলতে পারি আদম। এটার ক্ষেত্রে আবার বলতে পারো যে আদম বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। যেটা আসলে মুখস্থ করার একটা শর্টকাট ওয়ে বলতে পারো, বাট আমরা ডেবিট ক্রেডিটটা আসলে এইভাবে নির্ণয় করি যে আমার প্রতিষ্ঠানে যে সকল সম্পদ ও ব্যয়বাচক উপাদানগুলো থাকে সেগুলো বৃদ্ধি পেলে আমরা ডেবিট করে দেই এবং হ্রাস পেলে ক্রেডিট করে দেই। আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব, এটা বৃদ্ধি পাইলে আমরা ক্রেডিট করে দেই, হ্রাস পাইলে আমরা এটাকে ডেবিট করে দেই। বোঝা গেছে ভাইয়া? 3 নম্বর প্রশ্নটাও খুবই সহজ প্রশ্ন। বলা আছে হিসাব চক্রটি অঙ্কন করো। আমরা সবাই হিসাব চক্র সম্পর্কে জানি। আমার প্রতিষ্ঠানের যে হিসাবের যে আমার প্রতিষ্ঠানের যে ওইটাকে কি বলে, হিসাবের কাজের যে ধারাবাহিকতাগুলো রয়েছে, ওই কাজগুলোকে আমি চক্রাকারে প্রকাশ করলে, আমার হিসাবের ধারাবাহিক কার্যাবলীগুলোকে চক্রাকারে প্রকাশ করাকে হিসাব চক্র বলা হয়। আমাকে হিসাব চক্র লিখতে বলছে, আমরা পরীক্ষার হলে এরকম একটা সার্কেল আঁকবো, বৃত্ত এঁকে আমরা জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম সিরিয়ালে লিখে দিব। আমাদের হিসাব চক্রের প্রথম ধাপ লেনদেন শনাক্তকরণ, দ্বিতীয় ধাপ লেনদেন বিশ্লেষণ, তৃতীয় ধাপ জাবেদাভুক্তকরণ, চতুর্থ ধাপ খতিয়ানে স্থানান্তরকরণ, পঞ্চম ধাপ রেওয়ামিল প্রস্তুতকরণ, ষষ্ঠ ধাপ সমন্বয় দাখিলা, সপ্তম ধাপ
কার্যপত্র প্রস্তুত, 8 নম্বর ধাপ হচ্ছে আর্থিক বিবরণী, 9ম ধাপ হচ্ছে সমাপনী দাখিলা এবং 10ম ধাপ হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল। এবং এই যে হিসাব কাজের যে মানে হিসাবের যে ধারাবাহিক কার্যাবলীগুলো, এটাকে যে আমি চক্রাকারে প্রকাশ করছি, এই জন্যই এটাকে আমরা বললাম হিসাব চক্র। ওকে, এরপরে আমরা চলে যেতে পারি 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে যে একতরফা দাখিলা পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। একতরফা দাখিলা পদ্ধতির সীমাবদ্ধতা মানে অসুবিধা আর কি। সীমাবদ্ধতা বলতে এখানে অসুবিধাকে বোঝানো হচ্ছে, অসুবিধাগুলো ব্যাখ্যা করো। দেখো একমালিকানা বলছি কেন, একতরফা দাখিলা পদ্ধতি একটা অবৈজ্ঞানিক পদ্ধতি, একটা ত্রুটিযুক্ত পদ্ধতি, একটা ওটাকে কি বলে পরিপূর্ণ হিসাব মানে ত্রুটিযুক্ত পদ্ধতি আর কি। মানে এই পদ্ধতিতে হিসাব নিকাশ করে আমি আসলে হিসাবের পূর্ণাঙ্গ চিত্রটা খুঁজে পাই না। তারপরেও আমরা অনেক সময়ই একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করি। এখন কথা হচ্ছে যে আমি জানতেছি এই পদ্ধতিটা একটা ভুল পদ্ধতি, আমি বুঝতেছি এই পদ্ধতির একটা খারাপ পদ্ধতি, একটা ত্রুটিযুক্ত রেজাল্ট বের করে, তারপর আমি এই একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করি কেন? তার কারণ হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করে ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তার কারণ আমরা যদি দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করতে চাই, দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করার জন্য আমাকে ওই রকম কোয়ালিফাইড একজন লোক লাগবে যার কিনা হিসাব বিজ্ঞান সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা রয়েছে। তো এমন একজন ব্যক্তিকে আমি বেতন দিয়ে রাখাটা আমার প্রতিষ্ঠানের জন্য কিন্তু খুব একটা লাভজনক অবস্থা তৈরি করে না। তার কারণ আমার যেহেতু একমালিকানা ব্যবসায় বা আয়তনের ছোট ব্যবসা প্রতিষ্ঠান, এখান থেকে আসলে আমি অনেক বেশি টাকা লাভ কিন্তু করতে পারি না। এই জন্য আয়তনে ছোট ও লেনদেনের সংখ্যা কম এমন ব্যবসা প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়। একতরফা দাখিলা পদ্ধতি কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নয়, তাই এর বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো এর মধ্যে আমরা কয়েকটা সীমাবদ্ধতা আলোচনা করব। যেহেতু 2 নম্বরের জন্য প্রশ্ন আসবে, আমরা অনেক বড় উত্তর লিখেও লাভ নেই, 2 নম্বর পাওয়ার জন্য আসলে যতটুকু লিখতে হয় ততটুকু লিখবো। যেমন পূর্ণাঙ্গ হিসাবের অভাব। একতরফা দাখিলা পদ্ধতিতে আমার যে 5 প্রকারের হিসাব রয়েছে, সকল হিসাব লিপিবদ্ধ করা হয় না। আমার একতরফা দাখিলা পদ্ধতিতে নামিক হিসাব অর্থাৎ আয় এবং ব্যয়বাচক হিসাবগুলো লিপিবদ্ধ করা হয় না, শুধুমাত্র সম্পদ এবং দায় নিয়ে কাজ করে। তো তুমি দেখো আমার হিসাব হচ্ছে 5 প্রকার, আমি কাজ করতেছি 2 প্রকারের হিসাব নিয়ে বা 3 প্রকারের হিসাব নিয়ে। তো এটা কিন্তু আমাকে পূর্ণাঙ্গ আর্থিক চিত্রটা আমার সামনে প্রকাশ করবে না, কোনোভাবেই কিন্তু এটা তখন প্রকাশ করা সম্ভব হয় না, তাই না? আচ্ছা, এরপরে কি গাণিতিক নির্ভুলতা যাচাই করা যায় না। যেহেতু আমি একতরফা দাখিলা পদ্ধতিতে অঙ্কগুলো করব বা একতরফা দাখিলা পদ্ধতি আমি অনুসরণ করব, তার মানে এখানে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করার কোনো সুযোগ নাই। এবং আমি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করতে না পারার কারণে আমি পরবর্তীতে রেওয়ামিলও করতে পারবো না, ট্রায়াল ব্যালেন্স যেটাকে বলি সেটা আমি করতে পারবো না। এবং রেওয়ামিল করতে না পারার কারণে আমার হিসাবের গাণিতিক নির্ভুলতাটাও আমি কিন্তু যাচাই করতে তখন পারবো না। তো এটাও কিন্তু আমার জন্য একটা সমস্যা। 3 নম্বর হচ্ছে প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় বা লাভ ক্ষতি নির্ণয় অসুবিধা। যেহেতু আমি আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এখানে রাখতে পারতেছি না এবং আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব রাখতে না পারার কারণে আমার ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থাটাও আমি আসলে এখানে নির্ণয় করতে পারবো না। তো আমি এখানে 3টা সীমাবদ্ধতা বা 3টা অসুবিধা উল্লেখ করে দিছি। তোমরা তোমাদের মতো করে আরো অন্যগুলো এখানে ব্যবহার করতে পারো। সবগুলো লাইনই আমাদের বইতে আছে, আমি হয়তো বই থেকে খুঁজে একটু এখানে সাজিয়ে লিখেছি। তোমরা এইটাও পড়বা, পাশাপাশি এই টপিক রিলেটেড বইতে যে লাইনগুলো আছে ওইটাও একটু পড়বা। সবার কাছে অনুরোধ থাকবে কেউ মুখস্থ করবা না, মুখস্থ করলে পরে কিন্তু ভুলে যাবা। চেষ্টা করবে ব্যাপারটা বুঝে ফেলা, যত ভালো বুঝবা পরীক্ষার হলে নিজের মতো করে তত ভালো লিখতে পারবা। আচ্ছা, আমরা শেষ প্রশ্নে আসি। বলা আছে কি কার্যপত্র কেন প্রস্তুত করা হয়। দেখো কার্যপত্র যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ওয়ার্কশিট, এই অঙ্ক আমাদের 9ম 10ম শ্রেণীতে নাই, বাট এই কার্যপত্র শব্দটা আমরা বহুবার ব্যবহার করব ইনশাল্লাহ সামনের দিকে। দেখো কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের একটা
ঐচ্ছিক ধাপ। কার্যপত্রকে মূলত বলা হয় বহু খরা বিবরণী, কারণ কার্যপত্র অনেকগুলো ঘর থাকে, অনেকগুলো বক্স থাকে আর কি। তো এই জন্য বহু খরা বিবরণীয় মাঝে মাঝে কার্যপত্রকে বলা হয়। আমার কাছে প্রশ্ন করেছে কার্যপত্র আমরা কেন প্রস্তুত করি। কার্যপত্র আমরা কেন প্রস্তুত করি? দেখো, কার্যপত্র মূলত তৈরি করা হয় আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে। অর্থাৎ আমি যদি আমার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে ফেলি তখন আর ওয়ার্কশিট করার কোনো প্রয়োজনীয়তা নাই। বাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার আগ পর্যন্ত আমরা চাইলে কার্যপত্র করতে পারি, এবং অনেক কারণ রয়েছে এখানে কার্যপত্র প্রস্তুত করার, অনেক কারণ রয়েছে, তাই না? আচ্ছা, সে কারণগুলো আমরা একটু আলোচনা করবো যে আমরা কেন আসলে কার্যপত্র প্রস্তুত করি। প্রথম কারণ হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতের আগে হিসাবের ভুল ত্রুটি শনাক্ত এবং সংশোধন করা। আমি আর্থিক বিবরণী তৈরি করার আগে যদি কার্যপত্রটা তৈরি করে রাখি তাহলে আমার পুরো বিবরণীর মধ্যে বা পুরো হিসাবের মধ্যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা যেমন আমরা উদ্ঘাটন করতে পারবো, এবং ওই ভুল ত্রুটিগুলো আমি সংশোধনও করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, এরপরে দেখো 2 নম্বরে কি বলা আছে, বলা আছে সমন্বয় জাবেদার গাণিতিক ও হিসাবগত সঠিকতা পরীক্ষা করা যায়, লাভ ক্ষতি হিসাব সহজে নির্ণয় করা যায়, আর্থিক অবস্থার প্রস্তুত করা সহজ ও দ্রুত হয়, এবং হিসাব কাজকে দ্রুত ও সুশৃঙ্খল করা যায়। এছাড়াও কার্যপত্র তৈরি করার আরও অনেক কারণ রয়েছে, বাট কার্যপত্র তৈরি করার মেজর কারণ আমরা বলতে পারি যে কার্যপত্র তৈরি করলে আমার আর্থিক বিবরণী তৈরি করা সহজ হয়, আর্থিক বিবরণীর ভুল ত্রুটি দূর হয়, আমার হিসাবের একটা ওটাকে কি বলে লাভ ক্ষতি হিসাবটা সঠিকভাবে করতে পারি। এই জিনিসগুলো আমাকে অনেকভাবে কিন্তু উপকার করে। তাহলে খেয়াল করে দেখো, তৃতীয় অধ্যায়ে আমাদের যেই 5টি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্নই বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আরও বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।